যে কোনো পরিস্থিতিতে ২৬শে জুনের মধ্যে নির্বাচন, বলছে প্রধান উপদেষ্টা। এদিকে সার্জিসের বিরুদ্ধে হাইকোর্টে অভিযোগ দাখিল। আরও থাকছে কায়সার কামালের মানহানি, ছাত্রলীগ নেত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। জানিয়ে দেব হাসিনা পরিবারের পাচার অর্থ ফেরাতে ৪ সংস্থার দ্বারস্থ সরকার। সর্বশেষে জানিয়ে দেব কঠোর কর্মসূচিতে যাচ্ছেন ২৫ ক্যাডারের কর্মকর্তারা। যে কোনো পরিস্থিতিতে ২৬শে জুনের মধ্যে নির্বাচন, বলছে প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস চলতি বছরের ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের অঙ্গীকারপূর্ণ ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, যে কোনো পরিস্থিতিতে আগামী বছরের জুনের মধ্যে বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে, যা বর্তমান অন্তর্বর্তী সরকার গৃহীত সংস্কার কার্যক্রম সামনে এগিয়ে নিতে সহায়ক হবে। বুধবার জাপানের সাবেক প্রধানমন্ত্রী এবং জাপান বাংলাদেশ পার্লামেন্টারি ফেপসিক লীগের সভাপতি তারো আসো টোকিওর ক্যাম্পিলিং হোটেল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। ৪ দিনের সরকারি সফরে প্রধান উপদেষ্টা বুধবার দুপুরে স্থানীয় সময় ২টা ৫ দিকে টোকিও পৌঁছান। সফরকালে তিনি নিক্কাই ফোরামে অংশগ্রহণের পাশাপাশি জাপানি নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক করবেন। সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু জেপিপিএল এর সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি ডক্টর ইউনূসকে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার দিকে অগ্রসর করার জন্য ধন্যবাদ জানান এবং একটি মসৃণ গণতান্ত্রিক রূপান্তরের জন্য সাধারণ নির্বাচন অনুষ্ঠানের উপর গুরুত্ব আরোপ করেন। প্রধান উপদেষ্টা বলেছেন, অন্তর্বর্তী সরকার ৩টি প্রধান বিষয়ে অগ্রাধিকার দিয়ে কাজ করছে: সংস্কার, খুনিদের বিচার এবং সাধারণ নির্বাচন আয়োজন। তিনি আরও বলেছেন, ব্যাংক খাতে বিশৃঙ্খলা প্রতিষ্ঠা, বৈদেশিক মুদ্রার রিজার্ভ পুনর্গঠন এবং ঋণ শোধে সরকার উল্লেখযোগ্য অর্থনৈতিক অগ্রগতি অর্জন করেছে। অধ্যাপক ইউনূস বলেছে, পরবর্তী সরকার আমাদের দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে, যার ফলে তরুণ সমাজের মধ্যে বিদ্রোহ সৃষ্টি হয়েছে। সেই তরুণরাই আমাদেরকে এই বিশৃঙ্খলা দূর করার আমন্ত্রণ জানিয়েছে। তিনি বলেন, গত ১০ মাসে জাপান আমাদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিয়েছে। আমি জাপানকে আন্তর্জাতিক ধন্যবাদ জানাই। এক অর্থে এটি একটি কৃতজ্ঞতা সফর। সার্জিসের বিরুদ্ধে হাইকোর্টে অভিযোগ দাখিল। হাইকোর্ট নিয়ে বিদ্রূপ মন্তব্য করায় জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দাখিল করেছে মোহাম্মদ জসিমউদ্দিন নামের এক আইনজীবী। বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখার অভিযোগ দাখিল করেছেন তিনি। উচ্চ আদালত সম্পর্কে সার্জিসের দেওয়া স্ট্যাটাস মর্যাদা হানিকর ও অবমাননাকর উল্লেখ করে দেওয়া নোটিশের জবাব না পেয়ে অভিযোগ দাখিল করেছে আইনজীবী জসিমউদ্দিন। গত ২২শে মে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করেছে হাইকোর্ট। এদিন সকালে বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। ওই দিন সকাল ১১টা ৪৯ সার্জিস আলম তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, মম তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া হয় তাহলে হাইকোর্টের দরকার কি? সার্জিসের ওই ফেসবুক পোস্টের পরই তাকে আইনি নোটিশ দেওয়া হয়। নোটিশে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতির কাছে লিখিত নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়। এছাড়া সংবাদ সম্মেলন করে ২ ঘন্টার মধ্যে দেশের জনগণের কাছে ক্ষমা চাইতে বলা হয়। কায়সার কামালের মানহানি, ছাত্রলীগ নেত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। বিএনপির আইন সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালকে নিয়ে আপত্তিকর ও মানহানি বক্তব্য দেওয়ার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেত্রী মবিনা জান্নাতের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। মবিনা জান্নাত নিষিদ্ধ সংগঠনটির বনানী শাখার ছাত্রলীগের সম্পাদক। বুধবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহর আদালত মামলাটি গ্রহণ করে এই আদেশ দেন। একই সঙ্গে মানহানিকর বক্তব্য ইউটিউব সহ সব ন্যাশনাল এবং ইলেকট্রিক প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নিতে বিটিআরসিকে নির্দেশ দেওয়া হয়েছে। বাদীপক্ষের আইনজীবী এই তথ্য জানিয়েছেন। মামলাটির অভিযোগে বলা হয়, গত ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকার পতনের পর আসামি আন্দোলনের নেতৃত্বকারী ব্যক্তিদের সুনাম ক্ষুণ্ণ করার লক্ষ্যে তিনি মিথ্যা, বানোয়াট ও মানহানিকর তথ্যের প্রচারে লিপ্ত হয়। গত ২৫শে মে বিভিন্ন পত্রিকার অনলাইনে কায়সার কামালকে থামাবে কে আর কত কেলেঙ্কারি। কায়সার কামালের সহায়তায় ৫ মে জামিনে মুক্তি পান মোসাদ্দেস হানিফ এবং অপপ্রচার ছড়ায়। ব্যারিস্টার কায়সার কামাল সম্পর্কে মুদ্রিত ও প্রকাশিত বিদ্রূপ বিবৃতি ইচ্ছাকৃত, ষড়যন্ত্রমূলক, উদ্দেশ্যপ্রণোদিত এবং রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে সৃজিত তথ্য প্রকাশিত এবং প্রচারিত হয়েছে।
আসামি মবিনা জান্নাত কর্তৃক দায়েরকৃত বিচারাধীন একটি মামলার আসামি জামিন পেয়েছেন। সেই মামলায় ব্যারিস্টার কায়সাল কামাল সমকক্ষে আইনজীবী ছিলেন না। এমনকি শুনানিতে অংশগ্রহণ না করা সত্ত্বেও এই মামলার আসামি মবিনা জান্নাত কর্তৃক আহ্বান করা সংবাদ সম্মেলনে উপস্থিত মিথ্যা বানোয়াট, মনগড়া, ভিত্তিহীন, মানভঙ্গকর বক্তব্য, উদ্দেশ্যমূলকভাবে উপস্থাপন এবং সাংবাদিকতার নিয়মনীতি ও বিধি লঙ্ঘনপূর্বক আইনজীবী ব্যারিস্টার কায়সাল কামালের বক্তব্য শ্রবণ না করে হলুদ সাংবাদিকতার মাধ্যমে একপাক্ষিক মিথ্যা বানোয়াট, ভিত্তিহীন, মনগড়া, হয়রানিমূলক এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা প্রচার এবং প্রকাশ করেন। হাসিনা পরিবারের পাচার অর্থ ফেরাতে 4 সংস্থার দ্বারস্থ সরকার। আওয়ামী লীগ আমলে দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার করা হয়। এতে যুক্ত ছিলেন গণঅভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। তাদের পাচার করা সম্পদ শনাক্তে তথ্য সংগ্রহ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। পাচার করা এসব অর্থ উদ্ধারে আন্তর্জাতিকভাবে খ্যাতিমান 4টি প্রভাবশালী সংস্থার সহায়তা চেয়েছে সরকার। শেখ হাসিনা পরিবারের পাচার করা সম্পদ উদ্ধার কার্যক্রমে এই সংস্থাগুলো ও সরকারকে সহযোগিতা করছে। পাশাপাশি তদন্ত চালাচ্ছে সংস্থাগুলো। তাদের তদন্তে এখনও পর্যন্ত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং এবং ব্রুনাই, মালদ্বীপে সম্পদের অনুসন্ধান পাওয়া গেছে। এ বিষয়ে আরও অনুসন্ধান চলছে। এই প্রতিক্রিয়ার সম্পদের তথ্য সুনির্দিষ্টভাবে শনাক্ত করে এই সম্পদ আরও তথ্য চাওয়া এবং সম্পদ জব্দ করার বিষয়ে সংশ্লিষ্ট দেশের সঙ্গে ভার্চুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েরেন্স এবং MLR পাঠানো হবে। BMFU এবং এই 4টি আন্তর্জাতিক সংস্থার প্রাথমিক তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে 1,21,000 কোটি টাকার দুর্নীতি ও জালিয়াতির অভিযোগ আনা হয়েছে শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে। এর মধ্যে দেশে প্রায় 2,000 কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে বিদেশে 1,19,000 কোটি টাকা পাচার বা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। একাধিক তদন্ত সংস্থার প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত বছরের 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে গেছে শেখ হাসিনা। এরপর সাবেক প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে এখনও পর্যন্ত 5টি দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে ক্ষমতার অপব্যবহার করে ভার্চুয়ালি রাজুকের 6টি প্লট দখল, সূচনা ফাউন্ডেশন সেন্টার ফর রিসার্চ অ্যান্ড কনফারেশন বা BRE, বঙ্গবন্ধু ম্যারিটাল সেন্টার দুর্নীতি, রূপপুর পারমাণবিক প্রকল্পে 483 কোটি 84 লাখ টাকা, প্রায় 6,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ, যুক্তরাষ্ট্রে $300 কোটি বা 37,000 কোটি টাকা পাচার এবং 8টি সরকারি প্রকল্প থেকে 177 কোটি 20 লাখ বা 22,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। এসব অভিযোগে কয়েকটি মামলা হয়েছে। মামলাগুলো এখনও পর্যন্ত আদালতের মাধ্যমে দেশের ভিতরে 887 কোটি টাকার অস্থাবর সম্পত্তি এবং 1,045 কোটি 25 লাখ টাকার অস্থাবর সম্পত্তি জব্দ করা হয়েছে। অবরুদ্ধ করা হয়েছে 1,932 কোটি 25 লাখ টাকার সম্পদ।